নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো সবচেয়ে বড় খবরে। ট্রেনে ফোন, ল্যাপটপের চার্জিং নিয়ে নয়া নিয়ম। ধূমপান নিয়েও করা হচ্ছে কর্তৃপক্ষ। অনেক সময় দেখা যায় ট্রেনে দরজার কাছে দাঁড়িয়ে ফুরফুরে হাওয়ায় শুকটানে অনেকেই মরে যান। কেউ আবার চলন্ত ট্রেনের বাথরুমে ধূমপান নিয়ে মুক্ত থাকেন। এছাড়া চলন্ত ট্রেনে রাতের বেলায় ফোন চার্জে রেখে অনেকেই ঘুমিয়ে পড়ে থাকেন। এই সমস্ত দিককে নজরে রেখে এবার থেকে রেল কর্তৃপক্ষ বড়সড় সিদ্ধান্তের পথে এগিয়ে যেতে চাইছে। দিল্লি দেরাদুন শতাব্দী এক্সপ্রেস উত্তরাখণ্ডের কানসারা ওয়ের কাছে আগুনের কবলে পড়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। মার্চের 13 তারিখের এই ঘটনার পর থেকেই এবার রেল যাত্রী সুরক্ষা নিয়ে বেশ কড়া হতে শুরু করেছে। চার্জিং নিয়ে নয়া নিয়ম। জানা গিয়েছে এবার থেকে রাতে ট্রেনে আর চার্জিং পয়েন্ট ব্যবহার করতে পারবেন না রেলের সফরতর যাত্রীরা। এর ফলে যাবতীয় চার্জিং এর বন্দোবস্ত সকালের দিকেই করতে হবে যাত্রীদের। রাতের 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চার্জিং পয়েন্ট সুইচ অফ করা থাকতে চলেছে বলে খবর। ধূমপান নিয়ে কড়া নিয়ম। ট্রেনে যাদেরই ধূমপান করতে দেখা যাবে তাদেরই জরিমানা দিতে হবে বলে জানিয়েছে রেল। এক্ষেত্রে ট্রেনে ধূমপান করলেই 100 টাকা স্পট ফাইন করা হবে বলে জানা গিয়েছে। অভিযোগ বাড়ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে বহুবারই টিকিট পর্যবেক্ষকরা এমন অভিযোগ পাচ্ছেন যে ট্রেনে রাতের বেলা চার্জিং এর জেরে পাশের যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে। আর এমন অভিযোগের সংখ্যা বাড়তে থাকায় রেল শেষমেশ বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। পরবর্তী বড় খবর, এলপিজি গ্রাহকদের জন্য বড় ঘোষণা। পরিবর্তন হতে চলেছে ভর্তুকির নিয়ম। আপনি যদি উজ্জ্বলা স্কিমের আওতায় একটি বিনামূল্যে এলপিজি সংযোগ নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। উজ্জ্বলা প্রকল্পের আওতায় পাওয়া ভর্তুকির কাঠামোয় সরকার শীঘ্রই পরিবর্তন করতে পারে। মানি নিয়ন্ত্রণের খবরে বলা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর কাজ করছে এবং শীঘ্রই এটি প্রকাশ করা যেতে পারে। মানি নিয়ন্ত্রণের খবরে বলা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক দুটি নতুন কাঠামোর কাজ করছে এবং শীঘ্রই এটি প্রকাশ করা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের বাজেটে 1 কোটি নতুন সংযোগ দেওয়ার ঘোষণা করেছিল। তবে এখন সরকারও এমসির পক্ষে অগ্রিম পেমেন্ট মডেলটি পরিবর্তন করতে পারে। অর্থ নিয়ন্ত্রকের বরাত দিয়ে সূত্র অনুযায়ী 100 অগ্রিম পেমেন্ট চার্জ করা হবে। বর্তমানে ওএমসিগুলি ইএমআই হিসেবে অগ্রিম পরিমাণ চার্জ করে। যদিও এই বিষয় সূত্রের মতে সরকারি প্রকল্পে অবশিষ্ট 1600 জনকে ভর্তুকি প্রদান থেকে অব্যাহত রাখবে। এই সরকারি প্রকল্পে 14 কেজি 200 সিলিন্ডার এবং স্টোভ গ্রাহকদের দেওয়া হয়। এটির দাম প্রায় 3200 টাকা এবং সরকারের পক্ষ থেকে 1600 টাকায় ভর্তুকি পাওয়া যায়। ওএমসিরা অগ্রিম হিসেবে 1600 টাকা দেয়। তবে ওএমসিগুলিকে রিফিল করার সময় ভর্তুকির পরিমাণ ইএমআই হিসেবে নেওয়া হয়। এই প্রকল্পের জন্য নিবন্ধন করা খুব সহজ। উজ্জ্বলা স্কিমের আওতায় বিপিএল পরিবারের কোনো মহিলা গ্যাস সংযোগ পেতে আবেদন করতে পারেন। আপনি নিজেই এই প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল ওয়েবসাইট pmujjwalaYojana.com এ গিয়ে বিশদ তথ্য পেতে পারেন। নিবন্ধন করতে আপনাকে অবশ্যই প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে এবং নিকটস্থ এলপিজি বিতরণকারীর কাছে জমা দিতে হবে। এর বাইরেও মহিলাকে তার পুরো ঠিকানা, জনধন ব্যাংক অ্যাকাউন্ট এবং পরিবারের সকল সদস্যের আধার নম্বর সরবরাহ করতে হবে। পরে এটি প্রক্রিয়া করার পরে দেশের তেল বিপণন সংস্থাগুলি যোগ্য সুবিধাভোগীদের কাছে এলপিজি সংযোগ দেয়। যদি কোনো গ্রাহক ইএমআই এর বিকল্প গ্রহণ করে তবে সিলিন্ডারের ভর্তুকিতে ইএমআই পরিমাণ সমন্বয় করা হবে। পরবর্তী বড় খবর, কোভিড আক্রান্ত ছাত্রছাত্রীদের স্বস্তি। পরীক্ষার দিন পিছিয়ে দিল বোর্ড। দেশ জুড়ে ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই গোটা দেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের। তেমনই সময় মতো পরীক্ষার প্রক্রিয়া শেষ করা ও পরীক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টিও ভাবাচ্ছে বোর্ড কর্তাদের। আর এবার পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুবিধার কথা মাথায় রেখে ও তাদের অভিভাবকদের কিছুটা স্বস্তি দিয়ে সিবিএসইর তরফ থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে কোনো পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হন তাহলে তাকে চলতি প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। যে সমস্ত পরীক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন না তাদের পরীক্ষা আগামী এপ্রিল মাসে অথবা লিখিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর নেওয়া হবে। এই সংক্রান্ত যে সার্কুলার জারি করা হয়েছে সিবিএসইর পক্ষ থেকে তাতে করোনায় আক্রান্ত পরীক্ষার্থীদের বাড়িতে বিশ্রাম নেওয়ার ও আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা পরবর্তী কোনো সময়ে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলেই মনে করেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকটি স্কুলে দ্বাদশ শ্রেণীর বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা চালু হয়ে গেছে। যে সমস্ত পরীক্ষার্থী প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারছেন না তাদের নম্বর নিয়ে বিভিন্ন মহলে সংশয় দেখা গিয়েছিল। ছাত্রছাত্রী অভিভাবকের পাশাপাশি এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছেও কোনো জবাব ছিল না। অথচ প্রায় প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষার্থীর অসুস্থতার খবর এসে পৌঁছেছিল কর্তৃপক্ষের কাছে। এরই মধ্যে শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকের অনেকের কোভিড রিপোর্ট
রিপোর্ট পজিটিভ আসার কারণে সেই সমস্ত স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। সারা দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই এর আগে পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ও থিওরি পরীক্ষার কেন্দ্র বদলানোর অনুমতি দিয়েছিল সিবিএসই। বোর্ডের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছিল, যেহেতু কোভিড-19 মহামারীর কারণে বহু পরীক্ষার্থীও তাদের পরিবারের সদস্যরা অন্যান্য শহরে চলে গিয়েছেন এবং যেই পরীক্ষা কেন্দ্র থেকে তাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল সেখানে তারা পৌঁছতে পারবেন না, তাই তাদের পরীক্ষা কেন্দ্র বদলানোর অনুমতি দিচ্ছে সিবিএসই। পরবর্তী বড় সুখবর, স্কুল শিক্ষকদের জন্য সুখবর শোনালো হাইকোর্ট, পদোন্নতির রায়। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের জন্য সুখবর শোনালো কলকাতা হাইকোর্ট। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মতোই এবার সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও 8, 16 ও 25 বছর অন্তর গ্রেড পে বৃদ্ধির নির্দেশ দিল আদালত। এই রায়ে আশাবাদী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পিজি ও অনার্স শিক্ষকরা। সরকারি স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের পদোন্নতির সুযোগ থাকলেও সরকারি পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই সুযোগ থেকে বঞ্চিত হন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তাদের চাকরির 8, 16 ও 25 বছর সম্পন্ন হলে একটি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হন। এই সুবিধাকে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বা সংক্ষেপে ক্যাশ বলে। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্যাশের সুবিধা রয়েছে। তার ফলে সরকারি স্কুলের শিক্ষকদের গ্রেড পে 8 বছর পর বেড়ে হয় 5,400 টাকা, 16 বছর পর তা বেড়ে হয় 6,600 টাকা এবং 25 বছর পর বেড়ে হয় 7,600 টাকা। যেখানে সরকার পোষিত স্কুলগুলিতে পিজি শিক্ষকদের গ্রেড পে এর কোনো পরিবর্তন হয় না, তাদের গ্রেড পে 4,800 টাকাতেই থেমে যায়। তবে পাস গ্রাজুয়েট শিক্ষকদের 18 বছর চাকরি অতিক্রম করলে গ্রেড পে 4,100 টাকা থেকে বেড়ে 4,400 টাকা হয়। পিজি শিক্ষকদের একটুও বাড়ে না। সরকারি স্কুলের ও সরকারের ঘোষিত স্কুলে 2 জন পিজি শিক্ষকের মাসিক বেতনের মধ্যে 15,000 টাকার তফাৎ থাকতে পারে। এই বৈষম্যতার বিরুদ্ধে আদালতে মামলা করেছিল অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার এই মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর বি সরাফ। সরকারি পোষিত স্কুলগুলি শিক্ষকদের চাকরির 8, 16 ও 25 বছর অতিক্রম করলে তাদের প্রাপ্য ক্যাশ দেওয়ার পক্ষে নির্দেশ দিল আদালত। শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে মামলাকারীদের বিষয়টি বিবেচনা করে 12 সপ্তাহের মধ্যে যুক্তিপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রথিন সাই জানিয়েছেন, কোর্টের রায় বিবেচনা করে স্কুল মাদ্রাসা শিক্ষকদের জন্য ক্যাশ প্রদানের বিষয়ে দ্রুত নির্দেশিকা জারি করুক সরকার। এই রায়ের পর রাজ্যের হাজার হাজার শিক্ষকদের এতদিনের বঞ্চনার অবসান ঘটবে। পরবর্তী খবর, একই কাণ্ড, বিধায়কের দেখা নেই, অস্বস্তিতে শাসক দল। ভোটে জেতার পর থেকে বেপাত্তা বিধায়ক, এমনকি তার দলের লোকজনই তুলেছেন সেই অভিযোগ। এর ফলে উন্নয়ন নিয়েও জমেছে নানা অভিযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় বিরোধী হাওয়া বইছে ভালোই। বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রচারে যুক্তি দিতে হচ্ছে দলের লোকজনকেই। বাসন্তীর বিদায়ী বিধায়ক গোবিন্দ নস্করকে নিয়েই উঠছে এ সমস্ত অভিযোগ। দলের কর্মসূচি হোক বা সরকারি অনুষ্ঠান, সবকিছুতেই তিনি ছিলেন অধরা। বিরোধীদের অভিযোগ, বিধায়কের শংসাপত্র জোগাড় করতেও গত কয়েক বছর হিমশিম খেতে হয়েছে মানুষকে। বালিগঞ্জে তার বাড়িতে কোনো প্রয়োজনে গেলেও সুবিধা হতো না বলে দাবি এলাকার অনেকেরই। তৃণমূল এবার টিকিট দেয়নি গোবিন্দকে, প্রার্থী হয়েছেন শ্যামল মণ্ডল। তাকে নিয়েও শুরুতেই দলের কর্মীদের মধ্যে সমস্যা ছিল। বহিরাগত বলেই প্রার্থীকে মানতে চাননি অনেকেই। তবে আপাতত দলের অন্দরে সে রোষ মেরামত করা গিয়েছে বলেই দাবি নেতৃত্বের। তৃণমূল প্রার্থী শ্যামল মণ্ডল বলেন, আমি 10 বছর পাশের বিধানসভা বিধায়ক ছিলাম। সব সময় আমি এলাকায় পড়ে থেকে কাজ করেছি। দিদি যেখানে পাঠিয়েছেন সেখানকার মানুষের জন্য কাজ করাই আমার কর্তব্য বলে মনে করি। বিধায়কের বক্তব্য জানার জন্য বহুবার চেষ্টা করেও লাভ হয়নি, ফোন বন্ধ মিলেছে, মেসেজের উত্তর আসেনি। বিধায়কের বক্তব্য জানার জন্য বহুবার চেষ্টা করেও লাভ হয়নি, ফোন বন্ধ মিলেছে, মেসেজের উত্তর আসেনি। বাসন্তী ব্লক তৃণমূলের আহ্বায়ক আব্দুল মান্নান গাজী ওরফে মন্টু বলেন, একথা ঠিক, গত 4.5 বছরে আমরাই আমাদের দলের বিধায়কের দেখা পাইনি। এলাকার মানুষ কোনো শংসাপত্র পাননি ওর থেকে। বিধায়ক তহবিলের টাকায় কোনো উন্নয়ন হয়নি। এলাকার রাস্তাঘাট, পানীয় জল ও অন্যান্য উন্নয়নে বিধায়কের ভূমিকা ছিলই না। তবে ওর মেয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা নস্কর সেই অভাব কিছুটা পূরণের চেষ্টা করেছেন। 1 এপ্রিল থেকেই বাড়ছে দুধ সহ একাধিক জিনিসের দাম, কোপ পড়বে পকেটে। 1 এপ্রিল নতুন আর্থিক বর্ষে কপাল পুড়তে চলেছে মধ্যবিত্তের, বড়সড় কোপ পড়তে চলেছে পকেটে। কারণ দাম বাড়ছে সংসারে একাধিক প্রয়োজনীয় জিনিসপত্রের। দুধ থেকে শুরু করে দাম বাড়বে টিভি, এসি, বিদ্যুতের বিল সহ একাধিক জিনিসের। এর ফলে পকেট থেকে মোটা টাকা বেরিয়ে যাবে সাধারণ মধ্যবিত্তের। কৃষকেরা জানাচ্ছেন, এপ্রিল মাসের 1 তারিখ থেকেই দুধের দাম বাড়বে। আপাতত জানা গিয়েছে লিটার প্রতি দাম বাড়বে 3 টাকা করে। ফলে দুধের দাম লিটার প্রতি হতে পারে 49 টাকা। দুধ অত্যন্ত সুষম আহার হিসেবে পরিচিত। এর ফলে রোগী থেকে শিশু সবার জন্য দুধ অত্যন্ত প্রয়োজনীয়। সেই দুধের দাম বাড়ায় চিন্তা বাড়ল সকলেরই। একই সঙ্গে দুধের দাম বাড়ায় দাম বাড়তে চলেছে দুধ থেকে তৈরি আরও নানা দ্রব্যের।
মাখন, ঘি, পনির এর দাম যে আরও আকাশ ছোঁয়া হবে তা বলার অপেক্ষা রাখে না। এর ফলে বিপাকে পড়তে চলেছে আমজনতা। বিশেষ করে যারা নিরামিষাশী তারা প্রধানত দুধ, পনির খেতেই বেশি পছন্দ করেন। তাদের জন্য সমস্যা আরও বাড়তে চলেছে। তবে শুধু যে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের দাম বাড়ছে ব্যাপারটা মোটো তেমন নয়। একই সঙ্গে দাম বাড়তে চলেছে মোটরসাইকেল, ট্র্যাক্টরের দামও। পাশাপাশি এয়ার কন্ডিশনার, বিদ্যুতের বিল, বিমানের ভাড়াও বাড়তে চলেছে 1 এপ্রিল থেকেই। এর ফলে নতুন আর্থিক বছরে দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তের হাল যে ক্রমেই আরও খারাপ হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে আরও অনেক কিছু। ব্যাংক সংযুক্তিকরণের ফলে আবারও বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছে গ্রাহকেরা। 2021 সালের 1 এপ্রিল থেকে 7টি ব্যাংকের চেক বই এবং পাসবুকগুলি অবৈধ হয়ে যাবে। যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক 2019 সালের 1 এপ্রিল এবং 2021 সালের 1 এপ্রিল অন্য ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে চলেছে। 7টি ব্যাংক হলো দেনা ব্যাংক, বিজয় ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, ইউনাইটেড ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক। পরবর্তী খবর, ব্রিটেনের স্ট্রেন ভারতের করোনা ভাইরাসের মতো তীব্র সংক্রামক নয়, দাবি পুনের গবেষকদের। দেশ জুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অনেকের মতেই ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার ভাইরাসের কারণে ভারতে সংক্রমণ বাড়ছে, যদিও এই তথ্য এখনো প্রমাণিত নয়। এরই মধ্যে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিজ্ঞানীরা জানিয়েছেন যে ভারতে যে বিদ্যমান করোনা ভাইরাস রয়েছে তার চেয়ে বেশি সংক্রামকযোগ্য নয় ব্রিটেন কোভিড-19 ভ্যারিয়েন্ট। গবেষণার কাজে ব্যবহৃত ছোট প্রাণীর উপর পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে গবেষকরা। তবে এখনো এ নিয়ে পিআর পর্যালোচনা হয়নি। প্রসঙ্গত B.1.1.7 করোনা ভাইরাসের এমন একটি বৈশিষ্ট্য যার মিউটেশন সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে সক্ষম এবং গত ডিসেম্বরে ব্রিটেনে এই ভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা গিয়েছিল। যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের কিছু কিছু ভ্যাকসিন ট্রায়ালে কার্যকারিতা হ্রাস হতে দেখা গিয়েছে। ভারতে এখনো পর্যন্ত 3 বৈশিষ্ট্যের ভাইরাসে আক্রান্ত হয়েছেন 771 জন, যার মধ্যে 736 জন B.1.1.7 ভাইরাসে আক্রান্ত। পাঞ্জাবের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন সম্প্রতি ধরা পড়া 80% কেসে B.1.1.7 এর ভাইরাস পাওয়া গিয়েছে, যা রাজ্যে সংক্রমণ বাড়ার কারণ হিসেবে মনে করছে সরকার। কত দ্রুত এই স্ট্রেন ছড়িয়ে পড়ছে তা পরীক্ষা করতে NIV বিজ্ঞানীরা 2টি দলে ভাগ করে 9টি প্রাণীর মধ্যেই গবেষণা করেছে। এক দলের প্রাণীকে দেওয়া হয় B.1.1.7 এবং অন্য দলের প্রাণীকে ভারতের SARS-CoV-2 স্ট্রেন দেওয়া হয়। শেষের কিছু প্রাণীকে D614G মিউট্যান্ট দেওয়া হয়, যা গত বছরের গোড়ার দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। দেখা যায় সব সুস্থ প্রাণীদের মধ্যে B.1.1.7 ভাইরাসের সংক্রমণ ঘটেনি। এর থেকে গবেষকদের মনে হয়েছে ব্রিটেনের স্ট্রেন ভারতের ভাইরাসের চেয়ে কম সংক্রামকযোগ্য। তবে গবেষকরা জানিয়েছেন যে এই নিয়ে আরও গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে।